কংগ্রেচুলেশন। এটা অসম্ভবকে সম্ভব করতে দেখলাম আমি গতকালকে। ওই যে নেকড়ের পাল যারা আছে তারা তো কাউ আর করার সুযোগ পাবে না, আর এজন্য ধন্যবাদটা পাওনা হচ্ছে চীন। বেস্ট অফ লাক, এগিয়ে যাকে বন্ধুত্ব। এই বিগত 56 বছরেও কোন সরকার এই কথাটা বলেনি, না শেখ হাসিনা, না খালেদা জিয়া, না কেউ, না এরশাদ, কিন্তু বলল কে? আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস একটি খেলা দেখাবে রাজনীতির মাঠে, সেই পরিকল্পনাটা উনি হাতে নিয়েছেন। রাজনীতিবিদরা অনেকটাই হাবুডুবু খাবে সেই পরিকল্পনা দেখে। পাশের দেশ ভারতের লেংটি খুলে যাবে, ওপেন হয়ে যাবে নরেন্দ্র মোদীর একেবারে আন্ডার ওয়ে সহ। এখন আমার ধারণা যে একতরফা ব্যাটিং, সংখ্যালঘু নিয়ে ভারতের একতরফা ব্যাটিংটা বন্ধ হলো, বা একতরফা ব্যাটিং এর পাল্টা ব্যাটিং, তখন বাংলাদেশও পুরো ব্যাটিং করবে। অন্তর্বর্তী সরকার ভারতের প্রশ্নে একটা দুর্দান্ত কার্ড খেলেছে। এই কার্ডটা খেলা নিয়ে দীর্ঘদিন থেকে আমাদের দেশের বিভিন্ন মানুষজন বলছিলেন যে এটা করা উচিত সরকারের। ডক্টর ইউনূসের পক্ষে যুক্তরাষ্ট্রের সর্বশেষ বার্তা প্রমাণ করে বিএনপি জামাতের মধ্যে যে নির্বাচনী সমঝোতা হয়েছে সেটা ব্যর্থ হবে। যে আপনারা বারবার যে কথাটাকে সেল করার চেষ্টা করেন যে মুজিব স্বাধীনতার মহানায়ক, এর সপক্ষে আমাকে 10টা যুক্তি মাসুদ কামাল আপনি আমাকে দিতে পারবেন? দেশের জনগণকে কামানের সামনে ফেলে দিয়ে, বন্দুকের সামনে ফেলে দিয়ে, গাট্টি বস্তা বাইন্দা বিছনা গুছাইয়া কামাল হোসেনের শ্বশুর বাড়িতে থাকার জন্য পাকিস্তানে চলে যায়, তাকে আপনি মহানায়ক বানাই দিলেন। বাংলাদেশে গোপালগঞ্জ নামের, গোপালগঞ্জের আওয়ামী লীগের কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না। মার্চ ফর গোপালগঞ্জ ঘোষণা করা হবে, যেখানে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের এই দুর্বৃত্তদের আপনারা পাবেন, ডাইরেক্ট অ্যাকশন হবে তাদের বিরুদ্ধে, কোনো ছাড় নাই। ধরবেন, একদম হাড্ডি ভেঙে দিবেন, ভেঙে দিয়ে থানায় নিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। ভারতের অবস্থা কিন্তু চরম থেকে চরম লেভেলের খারাপ হতে চলেছে। এক কথায় ভয়াবহ অবস্থা খারাপ হতে চলেছে ভারতের। সেই অবস্থা খারাপ কিন্তু করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জন্য বাংলাদেশের মানুষের জন্য স্বস্তির এক সুখবর। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে সবকিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে, হামলা নিয়ে খুবই উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে। বাংলাদেশ বলার চেষ্টা করেছে বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়টি বাংলাদেশের, ভারতের সংখ্যালঘু বিষয়টি ভারতের। এখন ভারত তো সেটা শুনছে না। তো এখন ঠিক আছে, এখন মুসলমানরাও তারা নিরাপত্তা নিয়ে ভারতের বিভিন্ন জায়গায় তাদের ক্ষোভ বিক্ষোভ করছে। ওয়াকফ যে বিল আইন, সেই আইনের প্রতিবাদে তারা সমাবেশ করছে, মিছিল করছে এবং তাদের উপর পুলিশ নির্যাতন চালাচ্ছে। এখন বাংলাদেশও ভারতের মুসলমানদের পূর্ণ নিরাপত্তা চায়। তো পাল্টাপাল্টি হইলো। এখন কেমন লাগবে? এখন যখন কি তারা বলবে যে বাংলাদেশের সংখ্যালঘু, তখন বাংলাদেশও বলবে ভারতের সংখ্যালঘু আসেন আলোচনার টেবিলে, আপনাদের দেশের সংখ্যালঘুদের অবস্থাটা বলেন। আমরা বলি এখন আমার ধারণা যে একতরফা ব্যাটিং, সংখ্যালঘু নিয়ে ভারতের একতরফা ব্যাটিংটা বন্ধ হলো, বা একতরফা ব্যাটিং এর পাল্টা ব্যাটিং, অর্থাৎ তোমরা তোমাদের ইনিংসে পুরো ব্যাটিং করে যাচ্ছ বাংলাদেশের বিরুদ্ধে। হ্যাঁ, এখন বাংলাদেশের ইনিংস যখন আসবে তখন বাংলাদেশও পুরো ব্যাটিং করবে। এখন কেমন লাগবে এটা বোঝা উচিত। কোনো কিছুই বাড়াবাড়ি ভালো না। বাংলাদেশের যে আজকেই বলছিলাম যে একটা ঘটনা, ওই যে এক শিল্পী যে শেখ হাসিনার প্রতিকৃতি বানালো সে পয়লা বৈশাখের দিন, তখন মানবেন্দ্র তার বাড়িতে হামলা করলো। ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুপ, এটা সংখ্যালঘু নির্যাতন না। ভারতও চুপ, এটা সংখ্যালঘু নির্যাতন না। অথচ সে মানবেন্দ্র ঘোষ পরিপূর্ণভাবে হিন্দু। কিন্তু এই মানবেন্দ্র ঘোষের উপরে যদি 5ই আগস্ট বা তার পরবর্তী সময় হামলা হতো, তখন হয়ে যেত এটা সংখ্যালঘু নির্যাতন। এখন যে হামলাটা হলো, তার বাড়িটা পুড়াই দিল, এটা মানে সংখ্যালঘু নির্যাতন না। তো এদের হলো এই একচোখা সংখ্যালঘু নির্যাতন। তা আজকে আমি মনে করি যে এটা একটা ষোলকলাপূর্ণ হলো যে ভারত এতদিন পর্যন্ত শুধু বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বলে যাচ্ছে, আর এখন পুরো ভারত জুড়ে মুসলমানরা কেন নামলো? ওই ওয়াকফ বিলের বিরুদ্ধে যদি বিজেপি প্রতিবাদ করতো, তারা রাস্তায় নামতো, তাহলে বোঝা যেত যে না, মানে ভারত একটা অসাম্প্রদায়িক দেশ, সেখানে মুসলমানদের অধিকার পূর্ণ হয়েছে, ফলে বিজেপি মাঠে নেমে গেছে। ওই বিজেপি তো নামে নাই, বরং বিজেপির ওই নেতাকর্মীরা হামলা চালাচ্ছে, যোগী আদিত্যনাথ বগল বাজাচ্ছে এবং বলতেছে যে তার রাজ্যে যত মানে মুসলমানদের সম্পত্তি আছে সব সম্পত্তিগুলি এগুলি বাজেয়াপ্ত করা হবে। আর ভারত কেন্দ্রীয় সরকার কি করতেছে? বিক্ষোভ দমনের নামে
মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে, লাঠিচার্জ করছে, আহত নিহত হচ্ছে সেখানে। এখন বাংলাদেশও বলতে পারে, কারণ সংখ্যালঘু তো সেখানেও আছে, বাংলাদেশও আছে। তো বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপারে ভারত যদি বলতে পারে, তো ভারতের সংখ্যালঘুদের ব্যাপারে বাংলাদেশ কেন বলবে না? সেই বলা বলি এখন চলতেছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টা তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি দেশটির সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার বাসসের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। শফিকুল আলম বলেন, বাংলাদেশ সরকার মুসলমানদের উপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তায় হানির ঘটনার তীব্র নিন্দা জানায়। তিনি বলেন, আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ আইনের নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে মালদাহ, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা এবং হুগলি জেলায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব এলাকায় আগুন লাগানো, ইটপাটকেল নিক্ষেপ এবং রাস্তা অবরোধের ঘটনা ঘটে। তো যাই হোক, এখন মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন লাগানোর ঘটনায় যেমন ভারত নিশ্চুপ, বাংলাদেশ এখন কিন্তু ওই মুর্শিদাবাদের যেই মুসলমানদের উপর হামলা নির্যাতন সেটার ব্যাপারে তাদের উদ্বেগ জানাচ্ছে এবং সেখানে ঘটনাবলিতে বাংলাদেশকে জড়ানোর জন্য যেই ধরনের আকারে ইঙ্গিতে বা প্রকাশ্যে বক্তব্য রাখছে সেই বক্তব্যেরও প্রতিবাদ করা হবে। দর্শক, আমরা যখন কথা বলি তখন পারসেপশনকে মাথায় নিয়ে কথা বলি। গেল সপ্তাহখানেক আগে আমি নিজে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে নারায়ণগঞ্জ থেকে মার্চ ফর ডক্টর ইউনুস একটা প্রোগ্রাম শুরু হয়েছিল। তখনও বিষয়টাকে অনেকে হাহারি দিয়ে হাস্যকর ভাবে নিয়েছিলেন, কিন্তু মাত্র এক সপ্তাহের ব্যবধানে আপনি দেখছেন পরিবেশ কিভাবে পাল্টে যাচ্ছে। নির্বাচনকে নিয়ে এই এনসিপির যারা অনুসারী আছেন, আমি এনসিপির অনুসারীদের বলতে চাই, কারণ ছাত্র জনতা এটা একটা সামষ্টিক শব্দ। কোন দলের ছাত্র, কোন অনুসারী ছাত্র? আমাদের ছাত্ররা বিভক্তিতে আছে, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত ইসলাম, কেউ ছাত্র অধিকার পরিষদ, কেউ এনসিপি, আবার গতকালকে আম জনতা অনেকেই নামছেন। সো এনসিপির অনুসারীভুক্ত ছাত্র জনতা যারা আছেন তারা মনে করছেন এই নির্বাচন দিয়ে যে সরকারটা আসবে তারা তো ব্যালটের মধ্যে একটা কালি সিল দিয়ে আসবে, এটার এত ম্যান্ডেট ওই রকম হইতে পারে না। কোনটার ম্যান্ডেট বেশি? রক্ত দিয়ে এই ডক্টর ইউনুস সরকারকে যারা বসিয়েছে তারা নির্ধারণ করবে এই সরকারের মেয়াদ কতদিন এবং তারা কখন ক্ষমতা ছাড়বে। আপনি কি বুঝতে পারছেন? বিনাকিদার যে পরিকল্পনা সেটাকে বাস্তবায়ন করতে সার্জিস এবং এনসিপির যারা অনুসারী তারা কিন্তু মাঠে নেমে গেছে। আরো মজার বিষয় হচ্ছে, গতকালকে রাজু ভাস করছে, আমরা দেখলাম প্রথমে 5-7 জন ছেলে দিনের বেলা আমরণ অনশনে তারা বসলো, রাতের বেলা আবার ছিল না, কালের কণ্ঠ গিয়া দেখলো সব ঘুমায়। আজকে সকালে 5-এর বদলি 3 গুণ 4 গুণ হইয়া 20 জন আইসা বসছে ডক্টর ইউনুসের জন্য, মার্চ ফর ডক্টর ইউনুস। এমনকি তারা আমরণ অনশন করবে। কেন? ডক্টর মোহাম্মদ ইউনুসকে 5 বছর রাষ্ট্র ক্ষমতায় তারা দেখতে চায়। এমনকি নারায়ণগঞ্জ আজকে গতকালকে মানে আমি যখন নিউজটা করছি আজকে একটা আমরা মিছিল দেখলাম, মোটামুটি মানুষ হয়েছে। এই যে 2 থেকে 4, 4 থেকে 40, 40 থেকে 400 তারা তাদের টিম বড় করছে। আর প্রত্যেকের একই কথা, আগে বিচার হইতে হবে, সংবিধান বদলাইতে হবে, নির্বাচন যদি বিএনপি চাই তাহলে গণপরিষদ নির্বাচন হবে, কিন্তু সরকার পরিবর্তনের জন্য যে নির্বাচন, গণতন্ত্রের যে পথ, সেটা এনসিপিও এই মুহূর্তে চাচ্ছে না। শেখ হাসিনার স্টাইলে তাদের একটা বক্তব্য কিন্তু এখন অনেকে মনে করছেন যে তারাও শেখ হাসিনার স্টাইলেই কথাবার্তা বলছেন। এই কথাকে বললেন আপনার যমুনা টেলিভিশনে একটা টক শো ছিল, সেখানে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বললেন এনসিপি যেই ভাষায় কথা বলে তাদের গলায় ফ্যাসিস্টের আওয়াজ শোনা যায়। কারণ কি? এটা হবেই না। তারেক রহমানের যে স্বপ্ন যে গণতন্ত্র অথবা একটা নির্বাচনের মাধ্যমে আগামী দিনের সরকার গঠনের এবং আনটিল ডিসেম্বরের মধ্যে, এই স্বপ্ন কিন্তু ভেঙে খান খান চুরমার হয়ে যাচ্ছে, অলরেডি গেছেই। এই আন্দোলনটা পিনাকিদা পেছন থেকে মেটিকুলাসে ডিজাইন করছেন 100%, আর এটা সার্জিসরা আওয়াজ দিচ্ছেন। এরপরে তাদের যারা অনুসারীরা আছে তারা এটাকে বাস্তবায়নের জন্য একটা জনমত, গণমত, ফেসবুকে ইভেন্ট গ্রুপ তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। এই পর্যায়ে গেলে নির্বাচন কিন্তু হবে না, আর এটি বিএনপি ভয় পাচ্ছে। আপনাদের প্রবলেমটা কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে? এই দেশের স্বাধীনতা মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাসুদ কামাল সাহেব, লেটস টক অ্যাবাউট। এটা এমন একটা পুরান কাসুন্দি, এটা নিয়ে আলোচনার কোনো শেষ নাই। আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করতে চান যে মুজিব শেখ স্বাধীনতার মহানায়ক, এটা আপনার ব্যক্তিগত আকাঙ্ক্ষা। যেমন যারা মূর্তি পূজা করে, একটা মূর্তিকে তারা বানায়, একটা মূর্তির 10টা হাত থাকে, 10টা পা থাকে, 10টা মানুষের মাথা গলায় ঝুলায়, তারপরে কোন একটা ধর্মাবলম্বীরা মনে করে এটা তাদের দেবতা।
এখন ওই দেবতার সামনে তারা পূজা করে। এখন যারাই পূজাটা করে আমি তাদের বিরোধিতা করি না, কারণ তারা ওই অসুরের মতো 10 হাত 10 পায়ের ওই মূর্তিটাকে তারা খোদা মনে করে। এমনকি তারা সিমেন্ট দিয়া বা কাদা দিয়া বড় একটা লিঙ্গ তৈরি করে, বড় একটা লিঙ্গ বানায়, অর্থাৎ খাঁটি বাংলায় যেটাকে আমরা বলি নুনু, ওইটা বানায়। ওই নুনুটার সামনে ওই নুনুটাকেও মনে করে শিবলিঙ্গ, এটাও ভগবানের লিঙ্গ, তো এটারও আমরা পূজা করি। এখন এটা যদি তারা করে আমাদের সমস্যা নাই রে ভাই। এটা আপনার বিশ্বাস, এটা আপনার ধর্ম, এটা আপনার অস্তিত্ব এবং আবেগ। ওই নুনুর সাথে মিশে আছে আপনার আবেগ, ওই নুনুটাকে আপনি পূজা করবেন, তো আপনি পূজা করেন, অসুবিধা নাই। 10 হাত 10 পায়ের একটা বস্তুকে আপনি পূজা করবেন, আপনি পূজা করেন, আপনাকে কেউ নিষেধ করে না। কিন্তু সেটা তো স্রেফ আপনি। আপনাকে যদি মাসুদ কামাল আমি জিজ্ঞাসা করি, শুধু আপনি না, যারা আওয়ামী লীগ করেন এবং সবাই যারা মুজিব প্রেমী, আমি যদি তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা বারবার যে কথাটাকে সেল করার চেষ্টা করেন যে মুজিব স্বাধীনতার মহানায়ক, এর সপক্ষে আমাকে 10টা যুক্তি মাসুদ কামাল আপনি আমাকে দিতে পারবেন? প্রথমত, মুজিব শেখ কোন গঠনমূলক রাজনৈতিক আলোচনায় উনি জীবনেও কোনদিন ভালো ছিলেন না। উনি বার্গেনিং, আর্গুমেন্ট, নেগোসিয়েশন, এখানে উনি কোনোদিনই ভালো ছিলেন না। উনি এক মুহূর্তে একটা মানসিকতা পোষণ করতেন, ঠিক সেকেন্ড মুহূর্তে ভারতের প্রেসক্রিপশনে উনি আবার নিজেকে সরাইয়া নিতেন। একবার বলতেন আমি ভাত খাবো, 2 মিনিট পরে বলতেন নাই ভাত ভালো না, ভাত পচা। একবার বলতেন আমি পানিটা খাবো, সেকেন্ড মিনিটে বলতেন এই পানি হারাম। তো আমি তার যোগ্যতা এবং অযোগ্যতা নিয়ে কথা বলছি না, মুজিব শেখ কোন জায়গার যোগ্য আবার কোন জায়গার অযোগ্য। আপনি বলছেন উনি স্বাধীনতার মহানায়ক। এখন আমি প্রথম থেকে যদি বিবেচনা করি মাসুদ কামাল, হি ওয়াজ নট এ গুড নেগোশিয়েটর। এন্ড তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? আদার দেন গুন্ডামি, বদমাইশি, চেয়ার দিয়ে স্পিকারের পিটায় মাইরা ফেলানো, মাওলানা হামিদ খান ভাসানীকে শারীরিকভাবে অ্যাসাল্ট করা, আব্দুর রশিদ তর্কবাগিশকে শারীরিকভাবে অ্যাসাল্ট করা, বিভিন্নভাবে লোকজনদেরকে অ্যাসাল্ট করা, রাজনৈতিক ব্যক্তিবর্গকে পিটানো, রক্তাক্ত করা, সবই ছিল মুজিব শেখের গুণাবলীর একটা। নেগোসিয়েটর হিসাবে উনি ভালো ছিলেন না। রাজনৈতিক নেতা হিসাবে মুজিব শেখকে যদি মূল্যায়ন করা হয়, তাকে C- গ্রেডিং দিয়ে তাকে বিচার করতে হবে, কারণ উনি দূরদৃষ্টি সম্পন্ন কোন নেতা ছিলেন না। আপনার মনে আছে যেই লোক মিলিয়ন না লক্ষ, এইটা ডিফারেন্সিয়েট করতে পারতেন না, যেই লোক নেগোসিয়েশনের স্বার্থে দেশের জনগণকে কামানের সামনে ফেলে দিয়ে, বন্দুকের সামনে ফেলে দিয়ে, গাট্টি বস্তা বাইন্দা বিছনা গুছাইয়া কামাল হোসেনের শ্বশুর বাড়িতে থাকার জন্য পাকিস্তানে চলে যায়, তাকে আপনি মহানায়ক বানাই দিলেন। যেই লোক দেশের পররাষ্ট্র নীতি সম্পর্কে জানতেন না, যেই লোক বাণিজ্য নীতি সম্পর্কে যার কোনো ধারণা ছিল না, যেই লোক স্বরাষ্ট্র নীতির উপরে একটা কান্ট্রির ইনফ্রাস্ট্রাকচারে ডিফারেন্সিয়েট করার মতো কোনো যোগ্যতা ছিল না, যেই লোক ব্যালেন্স বাজেট সম্পর্কে কোনো ধারণা ছিল না, যেই লোক একটা দেশের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য যে পলিসি দরকার, এই পলিসি সম্পর্কে যার কোনো ধারণা ছিল না, এবং যুদ্ধের আগে যে কোনোদিন যুদ্ধ করে না, যুদ্ধের আগে যে আওয়ামী লীগের লোকজনদেরকে বলছে তোমরা আন্ডারগ্রাউন্ডে চলে যাও, আমি পাকিস্তান যাইতেছি, তাদেরকে বলে নাই যে তোমরা সরাসরি যুদ্ধ করো। এখন আপনি যদি আমাকে বলেন স্বাধীনতা যুদ্ধের সময় মুজিব শেখ ছিল বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের মহানেতা, যাকে নিরীহ জনগণ যারা অরাজনৈতিক তারাও সমর্থন দিয়েছে, কারণ ওই মুহূর্তে আওয়ামী লীগ ছিল সিম্বলিক গণমানুষের দল। বাট ডাজ দ্যাট মেক শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের মহানায়ক? এখন আমি সাবজেক্টটাকে এখানেই শেষ করতে চাই। আপনি যদি শিবলিঙ্গ যেটা, অর্থাৎ ভগবান লিঙ্গের নুনু যেটা, ওইটারে যদি আপনি খোদা মনে করেন, ইজ বিটুইন ইউ এন্ড ভগবান লিঙ্গ। এটা ভগবান বুঝবে আর আপনি, এটা তো আপনার। এখন ওই লিঙ্গকে আমরা তো ভাই ভগবান মনে করি না, আমাদের কাছে ওইটা একটা কাদা দিয়ে বানানো একটা নুনু। ওই নুনুকে আপনি সেবা করেন রে ভাই, আমার অসুবিধা নাই, আপনাকে আমি ঘৃণাও করবো না মাসুদ কামাল। কিন্তু আপনি যদি এখন আমাদেরকে ফোর্স করেন যে আমরা ওই লিঙ্গটারে ভগবান মনে করব, কিন্তু হাসিনা শেখ যখন মুজিব শেখকে বঙ্গবন্ধুময় করা ধরছে, আপনার মুখে তো আমি কোনোদিন একটা প্রতিবাদ দেখি না রে ভাই, একটা গঠনমূলক আলোচনাও দেখি নাই যে
আমি জেকব মিল্টন বহুবার মুজিব শেখের ছবি আমার পিছনে লাগাইয়া হাসিনা শেখকে বহুবার বলছি যে আপনি আপনার বাবার প্রতি মানুষের গণমানুষের যেই শ্রদ্ধাবোধ ছিল, আপনি তো এই শ্রদ্ধাবোধটাকে সরাই দিতেছেন। এখন আরো একটা কথা, মাসুদ কামাল, আপনাকে আমি মনে করাই দেই, আমাদের মহানবী রাসূল পাক সাল্লাল্লাহু ওয়াসাল্লাম উনি বিদায় হজে একটা কথা বলে গেছেন, সেটা কি জানেন? আমাকে আমার চেয়ে বড় করো না এবং আমাকে বড় করার জন্য কোনো মিথ্যার আশ্রয় নিও না। আমাকে কোনোদিন তোমরা প্রার্থনা করো না, আমি যা না ওইটা বলে মানুষের কাছ থেকে সিম্প্যাথি বা ভালোবাসা আদায় করবা না। আপনি কি এই মুহূর্তে আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন যে মুজিব শেখকে মহানায়ক বানানোর জন্য? অন্তর্বর্তী সরকার ভারতের প্রশ্নে একটা দুর্দান্ত কার্ড খেলেছে। এই কার্ডটা খেলা নিয়ে দীর্ঘদিন থেকে আমাদের দেশের বিভিন্ন মানুষজন বলছিলেন যে এটা করা উচিত সরকারের। একটা কথা মনে রাখা দরকার, জনগণ যেভাবে ভাবে, জনগণ যতটা এক্সট্রিমিস্ট আচরণ করে, সবকিছু সরকারের জন্য করে ওঠা সহজ হয় না। ফলে সরকার যে স্টেপটা নিয়েছে এটা কি খুব এক্সট্রিম কিছু হলো যে এটা আলটিমেটলি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ককে আরো ধ্বংস করে দেবে এবং আমাদের জন্য যেটা ভালো কিছু হবে না, নাকি এই পদক্ষেপটা আদতে আমাদের জন্য ভালো হচ্ছে, সেটা নিয়ে আলাপ করা দরকার। আমি প্রায় একটা কথা বলি যে জনগণ যেভাবে চায় একটা সরকার হুবহু সেভাবে রেসপন্ড করতে পারে না। জনগণ জনগণের মতো করে করবে, সরকার তার মতো করে করবে। যাই হোক, যে কথাটা বলছিলাম, ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ কনসার্ন জানিয়েছে। দীর্ঘদিন থেকে আমরা এই আলাপ করেছি, আমাদের জনপরিসরে, আমাদের সোশ্যাল মিডিয়াতে এই আলাপ ভুরি ভুরি হয়েছে যে ভারত লিস্ট কোনো রাইট রাখে কিনা যে তার নিজের দেশের সংখ্যালঘু, সব সংখ্যালঘু, শুধু মুসলিম না, মুসলিম, খ্রিস্টান এবং যারা টেকনিক্যালি হিন্দু সেই রকম মানুষ, দলিতদের উপরে যে নিপীড়ন চালায়, সেই ভারত আবার আরেক দেশের সংখ্যালঘু নিয়ে কথা বলে। এই আলাপ আমরা করেছি। যাই হোক, প্রেস সচিব গতকাল দুর্দান্তভাবে কিছু মন্তব্য করেছেন, আমি এগুলো একটু পড়তে চাই। এখানে অন্তর্বর্তী সরকারের পরিস্থিতি অবস্থান তুলে ধরেছেন। ভারতের মুর্শিদাবাদে যে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে সে প্রসঙ্গে তিনি বলেন, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। ইনফ্যাক্ট এটা চেষ্টা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ সরকার মুসলিমদের উপরে হামলা এবং তাদের জানমালের নিরাপত্তার ঘটনার নিন্দা জানায়। আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই। একদম ক্লিয়ারলি বলেছেন এটা দরকার ছিল। এটার জবাব আবার ভারত দিয়েছে। সেখানে বেশ কঠোরভাবেই আমি বলবো, তাদের ভাষা সফট ছিল না, বেশ কঠোর ভাষায় তারা যে স্টেটমেন্ট দিয়েছে তাদের ফেসবুক পেজে আমি পেলাম। সেখানে তারা বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশ তার দেশের সংখ্যালঘুদের ওপরে যে অন্যায় অত্যাচার নিপীড়ন হচ্ছে সেটার প্যারালাল টানার জন্য এটা করছে অর্থহীনভাবে, এবং বলছে যে এখানে এসব না করে বরং বাংলাদেশ তার চেষ্টা করা উচিত তার মাইনরিটিদের রাইট প্রোটেক্ট করা। বাংলাদেশ প্রসঙ্গে তারা বলছেন যে এখানে ক্রিমিনাল পারপেট্রেটার্স অফ সাচ অ্যাক্টস, মানে এখানে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপরে ক্রিমিনাল মানে কাজ করছে, ক্রিমিনালি এই কাজগুলো করছে, এরকম লোকজন এসে এই রকম করছে, সেটার সাথে একটা প্যারালাল টানার চেষ্টা করা হচ্ছে এবং বাংলাদেশকে মনোযোগ দিতে বলা হচ্ছে। আমরা যদি এভাবে ধরি, বাংলাদেশ সরকারের সংখ্যালঘুদের উপরে আক্রমণ নিয়ে যে অভিযোগ ভারত দীর্ঘদিন থেকে করছে, বিশেষ করে 5 অগস্টের পর থেকে, সেটায় তাদের মূল অভিযোগ হচ্ছে এই হামলাগুলো কমিউনাল ছিল। আমরা যে ডিবেটটা শুরু থেকে করেছি, আবার একটু টেনে বলি, সেটা হচ্ছে আমরা বলেছি হিন্দু কমিউনিটির উপরে হামলা হয়েছে এবং এগুলো আসলে আওয়ামী লীগ হিসাবে হয়েছে, আওয়ামী লীগ হিসাবে তাদের উপরে হামলা হয়েছে, যেমন মুসলিম আওয়ামী লীগদের উপরে হয়েছে। আমরা কোনো হামলাকে সমর্থন করি না, মানে আওয়ামী লীগ করে বলে কোনো হিন্দু, মুসলিম, বুদ্ধিস্ট, খ্রিস্টান কারো উপরে হামলা হতে পারে না। আমি অন্তত এই কথা জোর গলায় বলতে পারি, কারণ আমি প্রথম দিন থেকে এটার বিরুদ্ধে কথা বলেছি। আমি এটাকে জায়েজ করছি না, কিন্তু ডিসইনফরমেশন যাতে না হয়। কোনো কমিউনাল কারণে খুব অল্প হাতে গোনা দু একটা হতে হয়েছিল, কমিউনাল কারণে হোক, পলিটিক্যাল কারণে হোক, কোনো হামলা আসলে হওয়া উচিত হতো না। কিন্তু ভারত এটাকে এভাবে ফ্রেম করার চেষ্টা করেছে দীর্ঘদিন থেকে। আচ্ছা, ওটা যদি হয়ও, কিছু ব্যক্তি এটা করেছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, সরকারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সরকার এটা ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে না। সরকারের যুক্তি ছিল সরকারের পুলিশ এবং প্রশাসন ঠিকঠাক মতো কাজ করেন, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর যে পরিস্থিতি ছিল, এসব নানান কারণ ছিল, যুক্তি ছিল। কিন্তু যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে সরকার ইনভলভড, সরকার গিয়ে এগুলো করছে, এইরকম অভিযোগ অন্তত আমাদের দেশের বাইরে কোথা থেকে কেউ করে নাই। ভারত এখানে ব্যক্তিকে ব্লেম করছে, কিছু ব্যক্তি গিয়ে এই ধরনের কাজ করছে, আর ভারত বলছে আমরা প্যারালাল টানছি। সরি,
ভারতের কাছে আমরা ক্লিয়ারলি বলতে চাই, ভারতকে আমরা প্যারালাল হিসাবে টানি না। বাংলাদেশে যদি কিছু কমিউনাল হামলা হয়েও থাকে সেটা ব্যক্তি করেছে, এবং আমাদের রাষ্ট্রকে আমরা, সরকারকে আমরা জবাবদিহির মুখে আনতে চাইছি যে সরকার এগুলো ঠেকাতে হবে, সরকার এগুলো ঠেকাতে হবে এবং তাকে ওই ব্যর্থতা দিই। আর ভারতে এমন একটা সরকার ক্ষমতায় আছে যে সরকারটা রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘুদের উপরে নিপীড়ন চালাচ্ছে, ওটাই তাদের রাজনীতি। তাদের যে মাদার অর্গানাইজেশন আরএসএস এবং তাদের এখন যারা ক্ষমতায় আছেন তারা আদতে সিদ্ধান্ত নিয়ে সরকারিভাবে তাদের রাজনীতিই হচ্ছে হিন্দুরা অন্য সংখ্যালঘুদের উপরে দমন পীড়ন চালাবে। গত নির্বাচনের সময় অন্য নেতাদের কথা বাদ দেই, মোদির স্পিচে হেট স্পিচ গুনে গুনে দেখিয়েছিল তার স্পিচে কি পরিমাণ মাইনরিটি, বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে হেট স্পিচ আছে। যে দলটার রাজনীতি দাঁড়িয়ে আছে ঘৃণার উপরে ভিত্তি করে, যে দলটা ক্ষমতায় আসে সংখ্যালঘুদেরকে নিপীড়ন করার মাধ্যমে, ক্ষমতা ধরে রাখে সংখ্যালঘুদের নিপীড়ন করার মাধ্যমে, তার মুখে এই আলাপ, দ্যাটস ফানি, রিয়েলি ফানি। সুতরাং বাংলাদেশ প্যারালাল টানছে না, ভারতের প্যারালাল টানা আসলে নাৎসি জার্মানিতে সম্ভব। বাংলাদেশে বা কোথাও কোথাও যেখানে কিছু মাইনরিটি কমিউনাল কারণেও হামলার শিকার হয়, সেটা ভারতের সাথে প্যারালাল হয় না, এই কারণেই প্যারালাল হয় না। এখন সেই প্রশ্নটা আসবে যে সরকার কি এই যে বিদ্যমান যে ডিপ্লোম্যাটিক স্ট্রেস চলছে দুই দেশের মধ্যে, এটা তোলার মাধ্যমে কি সরকার ভুল করলো? সরকার কি ভারতকে আরও খেপিয়ে দিল, আরও উস্কে দিল? আমি যদি বলি ভারত আর উস্কে যাবার আর বাকি কি আছে, কি করতে তারা বাকি রেখেছে? আসলে তারা নানা রকম পদক্ষেপ একটার পর একটা নিয়ে দেখিয়ে দিয়েছে তারা বাংলাদেশে আসলে শেখ হাসিনা বা তার কাছাকাছি একটা নতজানু সরকারের সাথেই এনগেজ করতে চায়, তার সাথেই ভালো কিছু করতে চায় তার মতো করে। মানে সে শান্ত হবে যদি সে শেখ হাসিনা বা হাফ শেখ হাসিনা হয়। আমাদের সরকার তো দীর্ঘদিন থেকে তার সদিচ্ছা দেখিয়েছে, মোদির সাথে বসার চেষ্টা করেছে, বসেছেও, এইগুলো যে বারবার বলেছে, এটাও কারো কারো কাছে মনে হতে পারে আমাদের সরকার কেন তাকে এত তোয়াজ করছে। এবং পাল্টা এই যে বসার পর আমরা খেয়াল করি যে ন্যূনতম সদিচ্ছা কি ভারত দেখিয়েছে। সেই মিটিংয়ে বাংলাদেশ অনেক কিছু, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে আরও অনেক কিছু আছে লিস্ট। শেখ হাসিনা যে বসে বসে ওখানে হুমকি ধামকি দেয়, ফালতু কথাবার্তা বলে, জনগণকে উস্কানোর চেষ্টা করে তার দলের লোকজনকে, সরকারকে ডিস্টার্ব করার জন্য, সেই ক্রিমিনালকে থামানোর কথা বলেছিল। লিস্ট সদিচ্ছা দেখালে শেখ হাসিনাকে ভারত থামাতো। ভারত আসলে শেখ হাসিনাকে না থামিয়ে প্রমাণ করে দিয়েছে ভারত আসলে এই সরকারের সাথে তেমন কিছু করবে না। আবার শতভাগ ডিস্ট্যান্ট হয়ে যেতেও পারেনি, কারণ সরকার চায়নার সাথে সম্পর্ক তৈরি করছে অনেক, চায়নার সাথে বিজনেস ডিল তো আছেই, অনেক স্ট্র্যাটেজিক ডিলে চলে যায় কিনা। মোংলা বন্দর দিয়ে দিয়েছে, তিস্তাও যদি দিয়ে দেয় তাহলে তাদের সিকিউরিটি নিয়ে তাদের টেনশন তৈরি হবে বলে তারা মনে করছে, তাই বসতে বাধ্য হয়েছে। কিন্তু পরবর্তীতেও দেখা গেছে যে তাদের সেই সদিচ্ছার প্রতিফলন নেই। জয়শঙ্কর আবারও বাংলাদেশকে নিয়ে নেগেটিভ মন্তব্য করেছেন ইমিডিয়েটলি আফটার দ্যাট। মানে ওই যে ক্যারেট অ্যান্ড স্টিক বলে না, একটু দেবো আবার একটু পাল্টা লাঠি পেটা করবো, সো আমি বুঝিয়ে দেবো যে তোমার সাথে আমি আসলে সম্পর্ক খুব স্বাভাবিক করতে যাচ্ছি না। আমরা সোফার ভারতের সাথে যতটুকুই আমাদের অর্জন হয়েছে এই সরকারের সাথে ডিলিংয়ের ক্ষেত্রে, সেটা ভারতের সাথে টাফ হওয়ার কারণে হয়েছে। আমি সিরিয়াসলি মনে করি বিমস্টেকে মোদি ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন অনলি বিকজ ডক্টর ইউনূস চীনে গেছেন। রেপুটেশন হলেও বলি, চীন সফরে সরকার তেমন কিছু পায় নাই, সত্যিই পায় নাই। এটাকে যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা হচ্ছে, এটা একেবারে ফালতু রেটরিক। কিন্তু উনি যে চায়নায় গেছেন, ভারতে যেতে চেয়েছেন, ভারত না করার পর ভারতের মান ভাঙিয়ে আগে ভারতে যাব তারপর চায়নায় যাব, এটা না করে চায়নায় চলে গেছেন, এই যে একটা সভরেন, একটা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি দেখিয়েছেন, এটাই বিরাট অর্জন। আমি এটাকেই বিরাট অর্জন হিসেবে দেখতে চাই। ফলে ওই টাফ সিদ্ধান্তটা তিনি যেন নিয়েছেন এবং ওখানে দুটো আলাপ, স্ট্র্যাটেজিক দুটো আলাপ হয়েছে, সেই আলাপটার কারণে ভারত বিমস্টেকে, ওদের পত্রিকা কিন্তু চলে এসেছিল যে মোদি বসছেন না ডক্টর ইউনূসের সাথে, কিন্তু শেষ পর্যন্ত তাকে বসতে হয়েছে, কারণ তিনি মনে করছেন বাংলাদেশকে যদি অনেক বেশি চাপ দিতে থাকি, বাংলাদেশ তো টাফ হচ্ছে, বাংলাদেশ তো মাথা নত করছে না, সুতরাং তার সাথে কিছুটা সফট হওয়া দরকার, তাই মোদি বসেছিলেন। ঠিক একইভাবে আমি মনে করি এই কয়েকদিন আগেও জয়শঙ্কর আবারও সংখ্যালঘুদের ওপরে হামলা টামলা ইত্যাদির কথা বলছেন। মানে ইনিশিয়াল অবস্থায়ও পলিটিক্যাল কারণে যা হয়েছে সেই অবস্থা কি এখন আর আছে? নেই। কিন্তু জয়শঙ্কর আবারও কিন্তু বলছেন বাংলাদেশে তারা মঙ্গল চান, এটা নাকি তার ডিএনএতে আছে, তাই তারা সংখ্যালঘুদের ওপরে নির্যাতন সহ এগুলো নিয়ে কথাবার্তা বলেন। মোটেও না। সমস্যা ওই শুরুতেই বলেছিলাম, এই দলটার রাজনীতি হচ্ছে সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানো, এছাড়া ওর কোনো রাজনীতি নাই। সে জনগণের জন্য কল্যাণ সাধন করতে পারে না। সে বাবরি মসজিদ ভেঙে ওখানে মন্দির করবে এবং মন্দির করে ওখানে কমপ্লিট হওয়ার আগে উদ্বোধন করবে নির্বাচনের আগে, যাতে ভোট পাওয়া যায়। আরও কোথায় কোথায় কোন কোন মসজিদের নিচে মন্দির আছে বলে এই রিসেন্টলি আবার তারা ওয়াকফ আইন
সংশোধন করবেন, একটা সরকার ইটসেলফ কিভাবে একটা সম্প্রদায়কে, সংখ্যালঘু সম্প্রদায়কে ধ্বংস করার, অর্থনৈতিকভাবে শেষ করে দেওয়ার পদক্ষেপ নিতে পারে, এই রিসেন্ট উদাহরণই আমরা দেখছি। এগুলো আরও এরকম বহু দেখা যাবে, মসজিদের, বহু এতিমখানার সম্পত্তি ক্লেম করে তারা মন্দির বানাবে, এবং এটাই তাদের রাজনীতি, এটাই ভয়ের জায়গা। সে কারণেই তারা বাংলাদেশে ক্রমাগত সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতনের ন্যারেটিভ সামনে আনার চেষ্টা করে। ভারতকে পাল্টা দিতে হবে এই জায়গাটাতে, আমি মনে করি, আমি বিশ্বাস করি, এবং আমি রিপিটেশন হলেও আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। আমি আমার আগের একটা ভিডিওতে ওয়াকফ আইন নিয়ে যে ভিডিও করেছিলাম, সেখানে আমি উল্লেখ করেছি গ্রিগরি স্ট্যান্টন, যিনি জেনোসাইডের গুরু, জেনোসাইড সম্পর্কে উনি রীতিমতো আগাম পূর্বাভাস দিতে পারেন। উনি রুয়ান্ডান জেনোসাইডের 5 বছর আগে সেই পূর্বাভাস দিয়েছেন। তিনি আমেরিকান কংগ্রেসকেও ভারতে মুসলিম জনগোষ্ঠী একটা জেনোসাইডের মুখে আছে বলে বলেছিলেন, এবং কারণ থাপারের সাথে তার একটা ইন্টারভিউ আমি শেয়ার করেছিলাম, আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। আর যদি আবার দিতেও পারি, কমেন্টে দিয়ে রাখবো, দেখবেন একটা স্টেট, একটা সরকার তার রাজনীতি তৈরি করেছে একটা সংখ্যালঘু জনগোষ্ঠীকে অ্যাজ এ হোল ধ্বংস করে দেওয়ার জন্য। তাদের মুখে বাংলাদেশে সাম্প্রদায়িকতার আলাপ আসে, তাদের মুখে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের আলাপ আসে। এর চেয়ে ফালতু কোনো কথা হতে পারে না। এবং বাংলাদেশ সহ আর অন্যান্য যারা আছে, যাদেরকে এসব বলা হবে, এগুলো ফেরত দিতে হবে। ফান্ডামেন্টালিজম ইজ ব্যাড। আমি গালি খাই ইসলামিক ফান্ডামেন্টালিজমের বিরুদ্ধে কথা বলে, আমি গালি খাই হিন্দু মৌলবাদীদেরও, কারণ হিন্দু ফান্ডামেন্টালিজমও ভালো কিছু। নো ওয়ে। ভারতের ভেতরে কি কি হয়েছে আমরা দেখি নাই? একজন দলিত মৃত গরুর চামড়া ছিলিয়েছে, কারণ তিনি মুচির কাজ করেন, তাকে মেরে ফেলা হয় নাই। মুসলমানের ঘরে মাংস পাওয়া গেছে বলে পিটিয়ে মেরে ফেলা হয় নাই। হিজাব আছে, ধরে হিজাব খুলে দাঁড়িয়ে এখন এই রিসেন্ট টাইমে প্রচুর শোরগোল হয় নাই। হিন্দু মেয়ের সাথে একজন মুসলিম ছেলের বিয়ে হয়েছে, লাভ জিহাদ বলে প্রতিশোধ নিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলা হয় না। অসংখ্য ঘটনা আছে। সো হিন্দু মৌলবাদ, পৃথিবীর প্রতিটা মৌলবাদ, প্রতিটা আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে আছে আমি। হোয়াট এভার, এটা ধর্মের নামে হোক, সেটা জাতিগোষ্ঠীর নামে হোক। আমি বাঙালি আইডেন্টিটির বিরুদ্ধেও কথা বলি, আমি কোনো আইডেন্টিটি পলিটিক্স নেই না, এটা আমার অবস্থান। তো ফলে যেই দেশটা এই কাজটা করে, যেই দেশের সরকারের মূল রাজনীতি এটা, সে আমাদেরকে নিয়ে কথা বলবে? নো ওয়ে। সো ডক্টর ইউনূস সরকার চমৎকার একটা কাজ করেছেন। এভাবেই ভারতকে চাপে রাখতে হবে, এবং আমরা চাপে রাখবো। এই দেশের জনগণ সাথে থাকবে। আর প্রায় একটা কথা বলি, বাংলাদেশের ভবিষ্যৎ সব সরকারকে এই সরকারের ইন্ডিয়া প্রশ্নে পলিসিগুলো খেয়াল করতে হবে। এটা একেবারে র্যাডিক্যাল সব ধ্বংস করে ফেলছি তা না। ভারতের সাথে সম্পর্ক তৈরিরও যেমন চেষ্টা আছে, আমাদের যেখানে যেখানে রাইট আছে। সীমান্তে হত্যা হয়েছে, স্টেটমেন্ট, বাংলাদেশকে নিয়ে স্টেটমেন্ট দিয়েছে মিথ্যা, সেটার পাল্টা প্রতিবাদ পূজা নিয়ে যখন করেছিল তখন সরকার সেটার প্রতিবাদ করেছে। এভাবেই এই কাজটা করতে হবে। জনগণ সাথে থাকবে, এবং ভারতকে আমরা যদি সরকার এটা করতে থাকে, একটার পর একটা সরকার, এবং জনগণ যদি সেই সরকারের পেছনে থাকে, আমি বিশ্বাস করি জনগণ থাকবে। ভারতকে আজ হোক কাল হোক বাংলাদেশের সাথে রিয়ালাইন করতে হবে। ভারতকে এই বাস্তবতা মেনে নিতে হবে। শেখ হাসিনা দূরে থাকুক, 25% শেখ হাসিনাও বাংলাদেশে ক্ষমতায় আসলে টিকে থাকতে পারবে না। এটা মেনে একটা স্বাধীন সার্বভৌম দেশের মতো করে বাংলাদেশের সাথে ডিল করা শিখতে হবে। ওই শিক্ষা। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।